এইটা নাকি মাত্র 12,000 টাকার স্মার্টফোন, বাট এর লুকটা জাস্ট একবার দেখুন। দেখে মনে হবে না 15-20 হাজার টাকার স্মার্টফোন? শুধু এটুকুই না, এটার যে ডিসপ্লেটা সেখানে আমরা দেখছি পাঁচল কাট আউট রয়েছে। দেন এটার মেইন ক্যামেরাটা 48 মেগাপিক্সেলের, সামনের ক্যামেরা 16 মেগাপিক্সেলের, এখানে 6 জিবি র্যাম রয়েছে। এর স্টোরেজ হলো UFS 2.2, 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো 12,000 টাকায় রাইট নাও এরকম কম্বো মনে হয় আমরা খুব একটা দেখি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। সো আমরা কথা বলছিলাম Benco S1 নিয়ে। লাস্ট কয়েকদিনে দেখছিলাম অনেকেই কমেন্ট করছেন, ভাই Benco S1 এর কি রিভিউ আপনি দিবেন না? ইয়েস, ফাইনালি হাজির হয়ে গেলাম। বেনকোর আগেও একটা আমরা স্মার্টফোনের রিভিউ করছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে। তো এবারে তাদের দ্বিতীয় ইউনিটটিও আমাদের হাতে চলে আসলো। যেমনটা আমি ফার্স্টে বলছিলাম, স্মার্টফোনটির রিয়ার প্যানেলটি দেখতে আসলে একদম গ্লাসের মতো লাগবে। এটা ফ্রস্টেড টাইপের গ্লাস, যেখানে ফিঙ্গারপ্রিন্ট বসে না, একদমই ফিঙ্গারপ্রিন্ট বসে না বলা যায়, বাট এটা অ্যাকচুয়ালি প্লাস্টিকে তৈরি, তবে গ্লাস গ্লাস একটা ফিল দেয়। হ্যাঁ, আর ক্যামেরা সেটআপটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। বডি ফ্রেমটাতে একটু নিকেল টাইপ বা একটা গ্লোসি টাইপের একটা ভাইব দেয়। এটাও প্লাস্টিকে তৈরি অবশ্যই। পোর্টস এন্ড বাটন আমরা দেখছি প্রয়োজনীয় সবকিছু তো থাকছেই। এর যে হোম বাটন সেটাই আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে এবং এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট এই বাজেট থেকে, এই প্রাইস পয়েন্ট থেকে। উপরে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, লেফট সাইডে ডেডিকেটেড সিম কার্ড স্লট, নিচে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল। সো পোর্টস এন্ড বাটনে এভরিথিং আছে। সো ফার এর ডিজাইন আশা করছি সকলেরই ভালো লেগে যাবে। এটার মনে হয় আরো একটি কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে যেটা একটু ব্ল্যাকিশ টাইপের, বাট এই কালার টোনটা আমার কাছে বেশ ভালো লাগছে আর কি। এক হাতে নিয়েও ব্যবহার করতে চাইলে করা যাবে, একটু স্কোয়ার হওয়াতে হাতে হয়তো একটু লাগতে পারে। ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চ, যা এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল। এরকম প্রাইস পয়েন্টে আমরা IPS LCD পাবো এবং সেটা এইচডি প্লাস হবে, সেটাও খুবই স্বাভাবিক। তবে অস্বাভাবিক বিষয় হলো এই ডিসপ্লেতেও আমরা পাঁচল কাট আউট দেখছি, যেটা প্রশংসনীয় ছিল, এবং এর যে চিন বেজেল সেটাও কিন্তু খুবই ন্যারো। বিশেষ করে লোয়ার চিনটার দিকে খেয়াল করুন। সাধারণত আমরা 15,000 টাকা বাজেটেরও অনেক স্মার্টফোনে আরও একটু মোটা দেখি, তো এটা একটা ভালো বিষয় ছিল বলে আমার মনে হয়। এছাড়া অন্য পাশের চিন বেজেল কিন্তু খুবই ন্যারো। ডিসপ্লেতে ব্রাইটনেস আমরা ইনডোরের জন্য একদম ঠিকঠাক বলবো, বাট আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, একদম হার্শ লাইটিং কন্ডিশনে। টাচ রেসপন্স বেশ রেসপন্সিভ মনে হয়েছে আমাদের কাছে, কালার কন্ট্রাস্টিও এটা, এবং যারা মিডিয়া কনজাম্পশন করেন তাদের কাছেও বেশ ভালো লাগবে, কারণ এর সাইজটা কিন্তু বেশ বড় সড়ো। তবে ভাই এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এটা আমরা জানি না, সো একটা প্রোটেক্টর অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় নোটিসেবল ছিল, এর ডিসপ্লেতে যে পাঁচল কাট আউটটা রয়েছে, এটা যদি একদম খুব কাছে গিয়ে দেখেন সেই ক্ষেত্রে খেয়াল করবেন পাশে একটু হালকা শ্যাডোর মতো দেখা যায়, যেটা আমরা IPS এ দেখে থাকি আর কি। দ্যাটস ইট, বাট ডিসপ্লেটা ভালো। তবে চাইলে মনে হয় তারা এখানে হাই রিফ্রেশ রেট 90 হার্টজটা দিতে পারতো। পারফরমেন্স সেকশনের কি অবস্থা তাহলে এই বাজেট ফোনের? ইউনি SoC T606, যে প্রসেসরটা আমরা ব্যবহার হতে দেখি সাধারণত এরকম প্রাইস পয়েন্টের এই স্মার্টফোনে, সো এখানেও সেটা থাকছে। তবে ভালো বিষয়, এখানে আপনারা 6 জিবি র্যাম পেয়ে যাবেন, যেটা অ্যাকচুয়াল র্যাম, সাথে আরও 5 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামও ব্যবহার করা যাবে। তবে আমার মনে হয় না যে এখানে আপনার ওই 6 জিবির পরে আর প্রয়োজন হবে। বাট এইখানে আপনি স্টোরেজ পেয়ে যাচ্ছেন 128 জিবি, এটাও একটা ভালো বিষয়, এবং অবশ্যই স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এই প্রাইস পয়েন্টে আমার জানা নেই আরো কোনো স্মার্টফোনে UFS দিচ্ছে কিনা। সবাই eMMC 5.1 দেয়, eMMC-র তুলনায় UFS অনেকটাই এগিয়ে থাকে, আপনারা জানেন। কোম্পানি ক্লেম করছে তাদের এই ডিভাইস eMMC-র তুলনায় 300% ফাস্টার, 300% ফাস্টার। আমরা এখানে রিড রাইট স্পিড টেস্ট করে দেখালাম। অ্যাজ এ বাজেট ফোন এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। স্মার্টফোনটি রান করছে Android 13-এ, আর এটা কিন্তু একদম স্টক লাইক UI বা স্টক অ্যান্ড্রয়েডের মতো। এখানে মানে একটা স্কিন দিয়ে যে তারা খুব ভারী করে রাখছে বিষয়টা কিন্তু এরকম ছিল না। ইভেন আমরা আলাদা কোনো ব্লোটার ওইভাবে দেখছি না বা হেভি কাস্টমাইজেশনের সুযোগ দেখছি না। স্টিল আপনি এখানে সমস্ত ফিচারগুলো পেয়ে যাবেন। ইভেন আর একটা বিষয় খেয়াল করলাম, এখানে কিন্তু আলাদা করে গ্যালারির জন্য অ্যাপস নেই। গুগল ফটোস যেটা, ওটাই আপনার রেগুলার গ্যালারি হিসেবে কাজ করবে। তো এটা আমি ভালো দিক হিসেবে দেখছি, কারণ হয় কি বাজেট ফোনগুলোতে যখন ভারী ভারী অ্যাপ্লিকেশন, ভারী ভারী কাস্টমাইজেশন থাকে, তখন স্মার্টফোনগুলো ভারী হয়ে যায়, লং রানে গিয়ে স্লো হতে থাকে। সো এটা একটা ভালো বিষয় ছিল। এমনিতে এর পারফরমেন্সটা কেমন T606 এর? আসলে এই প্রসেসরটা আমি যেমনটা বলছিলাম একটা বাজেট ফ্রেন্ডলি প্রসেসর বা এন্ট্রি লেভেল বাজেটের, সো এর পারফরমেন্স আসলে ওরকমই আমরা পেয়েছি। ডে টু ডে ইউজেসে আপনাকে কোনো প্যারা দিবে না। যেমন ধরুন আমরা এখানে র্যামটা একটু বেশি পাওয়াতে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারছিলাম। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারে ডিসেন্ট ছিল, এটা সুপার লেভেল ফাস্ট হয়ে যাচ্ছে বাজেটের এমন না। তবে ফ্রিজ হয়ে যাওয়া বা আটকে যাওয়া বা ল্যাগ হিসাবের দেখা কিন্তু সেরকম ভাবে আমরা পাইনি। বেশ ভালো একটা ইউজেবল রেজাল্ট দিচ্ছিল এই স্মার্টফোন। তবে ভাই আপনারা যদি চিন্তা করেন যে এই প্রসেসর দিয়ে আপনি গেমিং করতে পারবেন, এটা দিয়ে একদম খুব ভালো গেমিং টেমিং করা যাবে, বিষয়টা মোটেই সেরকম না। তারপরেও আমরা এখানে একটু ফ্রি ফায়ার খেলে দেখছিলাম, অ্যাসপালস 9 খেলে দেখছিলাম, দেখলাম অ্যাসপালস 9ও চলছে এটাতে, বাট ফ্রেম ড্রপ দেখা যায়। ফ্রি ফায়ারের ক্ষেত্রেও বিষয়টা অলমোস্ট সিমিলার ছিল, বাট স্টিল প্লেয়াবল। মাঝে মধ্যে আপনি ক্যাজুয়ালি গেম প্লে করতে পারবেন। এছাড়া যে বেসিক গেমগুলো রয়েছে সেগুলো চাইলে এই স্মার্টফোনে খেলা যেতে পারে। ক্যামেরা হিসেবে এই স্মার্টফোনের রিয়ারে তিনটি শুটার রয়েছে। মেন শুটার হলো 48 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটা AI সেন্সর রয়েছে। যা বুঝলেন যে মেইন ক্যামেরাটাই কাজে লাগবে। ডে লাইটের ছবিগুলোতে দেখলাম যদি একদম ঠিকঠাক লাইট থাকে, এর অনুকূলে থাকে, মানে সামনে হাইলাইট না থাকে, তখন একটা মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছিল বা ভালোভাবে প্রসেস করতে পারছিল। ডাইনামিক রেঞ্জটা খুব বেশি ওয়াইড না হলেও বলতে পারেন মোটামুটি একটা ডিসেন্ট রেজাল্ট পাবেন এখান থেকে। শার্পনেস ডিটেলও ওকে লেভেলের মধ্যে থাকছে, তবে এর শ্যাডোতে দেখছিলাম তখন খুব একটা ভালো ডিটেল দিতে পারে না, এবং কালার টোনটা কিছুটা শিফট করছিল, একটু স্যাচুরেটেড টাইপের কালার দিচ্ছিল মেইন ক্যামেরাটা আর কি। যদিও তা দেখতে খারাপ লাগে না, বাট
একদম একুরেট কালার বলা যাচ্ছে না এটাকে। এরপরে লো লাইটের দিকে যখন যাচ্ছিলাম ছবিগুলো একটু কন্ট্রাস্টি হচ্ছিল, সেই সাথে নয়েজের দেখাও পাওয়া যায়। আর নাইট মোডে একটু সময় নিয়ে যদি ছবি তুলেন, মানে শাটারের সময় নেবে বেশ কিছুটা, এবং স্টাডি করে যদি ধরে রাখতে পারেন তখন ইউজেবল ছবি পাবেন। আদারওয়াইজ রাতের ছবিগুলো খুব একটা কাজে লাগানোর মতো কিন্তু হয় না। এরপরে ছিল ম্যাক্রো, জাস্ট প্রপার লাইটিং কন্ডিশনে এটা দিয়ে তুললে আপনি হয়তো কাজে লাগাতে পারবেন। দেন পোর্ট্রেট মোড, এজ ডিটেকশনে মিস করতে দেখছিলাম মাঝে মধ্যে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগছিল, তবে মেইন সাবজেক্টকে মোটামুটি ঠিকঠাক কালার টোনে রাখতে পারছে, যে বিষয়টা আমরা অনেক বাজেট ফোনেই মিস করতে দেখি। এই জায়গাটা আবার ঠিকঠাক আছে। দেন স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও 16 মেগাপিক্সেলের। এখানে কালারের নিয়ে যদি বলতে চাই, এটা মনে হলো একটু লেস কালার দিচ্ছে বা একটু ডাল টোনে কালার দিচ্ছে, মানে একটু ফেডি টাইপের। এখানে আরেকটু কন্ট্রাস্টি আর একটু যদি স্যাচুরেটেড দিত তাহলে ছবিগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতো বলে আমার মনে হয়। ডাইনামিক রেঞ্জটা রিয়ারের ক্যামেরা থেকে একটু পিছিয়ে থাকবে, বাট প্রপার লাইট পেলে বা ঠিকঠাক লাইট পেলে তখন কিন্তু একটা ডিসেন্ট ছবি দিতে পারছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরা টিউব। আর ইনডোর লাইটে যখন তুলতে যাবেন তখন অ্যাজ ইউজুয়াল অন্য স্মার্টফোনের মতো এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও কিছুটা সফট করে আর কি ছবি। এই স্মার্টফোনে মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps এ। ভিডিওর স্টেবিলিটি নেই এবং ভিডিওর কোয়ালিটি একদমই এই বাজেটের অ্যাভারেজ। আপনি যদি স্টেবল ভাবে শুট করতে পারেন হয়তো কোনো একটা ফুটেজ রাখতে হবে, সেভাবে রাখতে পারবেন, বাট এগুলো দিয়ে কোনো কাজে লাগাবেন সেটা হয়তো খুব একটা দারুণ কিছু হবে না। অলরাইট, এই স্মার্টফোনের ব্যাটারি সেখানে আমরা দেখতে পাই 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 18 ওয়াটের চার্জার। তো 18 ওয়াটের চার্জারটা দিয়ে এটা চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। আর এর ব্যাকআপ আপনি একদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন এই স্মার্টফোন। তাতে আপনি ব্রাইটনেস যদি 80 to 90% রাখেন এবং মোটামুটি হেভি ইউজও করেন, সো ব্যাটারি ব্যাকআপ ভালো। স্পিকার একটাই পেয়েছি, মানে মেইন স্পিকার হিসেবে এটা মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার, একদম ফুল ভলিউমে। মাঝে মধ্যে কিছু কিছু সাউন্ড থেকে আমরা ডিস্টরশন পাচ্ছিলাম। আর ইয়ারপিসের সাউন্ডটা, এটার সাউন্ড আবার ভালো। এর বাইরে দিচ্ছিলাম নেটওয়ার্ক রিসিপশন ভালো আছে, সেখানে কোনো প্রবলেম নেই। আর আমরা চেক করে দেখছিলাম এটাতে জাইরোস্কোপ সেন্সর আছে কিনা, বাট স্যাডলি এটাতে জাইরোস্কোপ সেন্সরটা কিন্তু নেই। সো নেই আর কি। এই থাকলে আর একটু খুশি হইতাম আমরা, না? তো এই ছিল বেনকো S1। সো ফাইনালি এটা কি রিকমেন্ড করার মতো বা আপনারা চয়েস করতে পারবেন কিনা 12,000 টাকার আশেপাশে আরও অন্য স্মার্টফোনের সাথে যদি কিনা আমরা কম্প্যারিজনে নিয়ে আসি? হ্যাঁ, অবশ্যই এটাকে রিকমেন্ড করা যেতে পারে বেশ কয়েকটা পয়েন্ট থেকেই। ফার্স্ট অফ অল, এটা অফিসিয়াল ফোন, আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। দেন এটার লুকসটা খুবই সুন্দর। তারপরে এর ডিসপ্লেটা, বিশেষ করে ডিসপ্লেটা দেখে ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লেগে যাওয়ার কথা। দেন এখানে আমরা 6GB র্যাম পাচ্ছি। দেন এখানে আমরা 128GB স্টোরেজ পাচ্ছি এবং যেমনটা বলছিলাম এর স্টোরেজ বা রিড রাইট স্পিডটা কিন্তু আমরা ভালো দেখছি UFS 2.2 হওয়ার কারণে। ক্যামেরাটা ছিল এই বাজারের অ্যাভারেজ আর পারফরমেন্সটাও ডিসেন্ট পর্যায়ে থাকে। তো সব মিলে এটাকে চয়েস করার মতো একটা স্মার্টফোন বলেই আমার মনে হয়। তারপরেও ইমপ্রুভমেন্টের তো সুযোগ থাকেই, তো ওনারও ছিল অবশ্যই। 90Hz হাই রিফ্রেশ এটা দিতে পারতো, আর জাইরোস্কোপ সেন্সরটা যদি দিত তাহলে হয়তো অনেকেরই কাজে লাগতো। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগছে 12,199 টাকায়? মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে।